তো আমি যেটা বলছিলাম যে আসলে যে রেগুলার এক্সারসাইজ করার মাধ্যমে যে আমরা আমাদের শারীরিক যে ফিটনেসটা বাড়াতে পারি, এবং এই যে অ্যারোবিক এক্সারসাইজ আছে, অ্যারোবিক এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের যাদের কার্ডিয়াক ইস্যু আছে বা পালমোনারি ইস্যু আছে, অ্যারোবিক এক্সারসাইজ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের শরীরের লার্জ মাসল গ্রুপগুলো ব্যবহার করছি, এবং এটা ব্যবহার করার ফলে আমাদের কার্ডিও পালমোনারি ফাংশনগুলো আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু চিন্তা ব্যাক করি যে আমরা তিনটা কথা বলছিলাম যে তিনটা সিমটম আছে করোনার, যেটা ফিজিক্যাল থেরাপি দ্বারা অ্যাড্রেস করা যাবে। সেটা হচ্ছে যে আপনার যে মায়োপিয়া বা মাসলের যে পেইন, দুর্বলতা এবং শর্টনেস অফ ব্রেথ। এই মেজর তিনটা জিনিস কিন্তু আপনি আপনার শারীরিক ফিটনেস দিয়ে কিন্তু মোকাবেলা করার সুযোগ আছে। আমরা যদি চিন্তা করে দেখি যে আমরা এখানে যারা উপস্থিত আছে বা আমাদের সঙ্গে যারা অনলাইনে জয়েন করেছেন, আমাদের মধ্যে তিন ধরনের লোক আছে। এক হচ্ছে যে আমাদের করোনা হয়নি, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি এবং সুস্থই থাকতে চাই, এবং এইটা আমরা কিভাবে মেনটেন করতে পারি সে ব্যাপারে আমরা ইন্টারেস্টেড। আরেকটা হচ্ছে হয়তো আমাদের করোনা হয়েছে এবং আমরা হোম কোয়ারেন্টাইন করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছি। আর আরেক গ্রুপ আছে যারা হয়তো করোনা হয়েছিল, অসুস্থতা বাড়ার কারণে হয়তো হসপিটালাইজ হতে হয়েছে বা হয়তো আইসিইউতেও যেতে হয়েছে। তো এই তিনটা ক্ষেত্রে আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের যদি করোনা নাও হয়ে থাকে, আমরা দীর্ঘ সময় ঘরে বন্দী ছিলাম, হয়তো আমাদের একটা প্রফেশনাল লাইফ ছিল, সেখানে হয়তো প্রতিদিন যাতায়াত করতেও আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যেত, কিন্তু সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও এখন আর করছে না। আর আরেকটা যেটা হচ্ছে, অনেকের কাজ কিন্তু এখন কনভার্ট হয়ে গেছে অনলাইনে। আগে হয়তো অফিসে কমিউট করে যেতে হতো, এখন কিন্তু বাসায় বসে আমরা অনলাইনে কম্পিউটারের সামনে কিন্তু আমরা দীর্ঘ সময় ঘাড় ঝুঁকে বসে আছি। আমাদের এটার কারণে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সিমটম সাথে সাথে দেখা না দিলেও লং টার্ম দেখা যাবে কয়েক মাস পরে কিন্তু এই সিমটমগুলো আস্তে আস্তে তখন বাড়তে থাকে। কারণ আমরা যদি যে কোনো পজিশন যদি দীর্ঘ সময় ধরে থাকে, তখন সে জায়গায় একটা কম্প্রেশন হতে শুরু করবে। তো এই তিন ক্যাটাগরিতে আমরা যে অবস্থাতেই করি না কেন, আমরা কিন্তু ফিজিক্যাল থেরাপি আমাদের জীবনের ফিজিক্যাল থেরাপি যে টেকনিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর যারা হসপিটালাইজড হয়েছে বা হোম কোয়ারেন্টাইনে ছিল, তাদের একটা যেটা হয় যে পোস্ট ইন্টেন্সিভ কেয়ার সিনড্রোম, পিস। এটা হচ্ছে যে হসপিটালে থাকার পরে আমাদের যে দীর্ঘ সময় যে একটা বেড রেস্ট ছিল, এই বেড রেস্ট থাকার কারণে আমাদের শরীরে একটা বিশাল মাসল লস হয়েছে। মাত্র এক সপ্তাহ যদি আপনি বেড রেস্টে থাকেন, তো গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরে প্রায় 12% মাসল লস হতে শুরু করে। তার মানে হচ্ছে 4 সপ্তাহ যদি কেউ বেড রেস্টে থাকে, শরীরের প্রায় অর্ধেক শক্তি অলরেডি কমে যাবে মাত্র 4 সপ্তাহ বেড রেস্টে থাকার কারণে। তো আমরা চিন্তা করতে পারি যে আসলে একজন মানুষ 1 মাস অসুস্থ থাকার কারণে সে একেবারে যে মানুষটা সুস্থভাবে চলাচল করছিল, সে কিন্তু তার শারীরিক সক্ষমতা অনেক কমে। কারণ আমরা আসলে নিউজে যেটা দেখছি যে হ্যাঁ, আমরা নিউজে আসলে ভালো খবর তো পাওয়া যায় না, সুস্থ যে মানুষ হচ্ছে এটা আমরা ওয়ান টু ওয়ান সবাই জানি, কিন্তু এই সুস্থ হওয়ার পরে এটা লং টার্ম যে ইফেক্টটা সেটা কথা কিন্তু এখনো বলছি না। কিন্তু এখন আমাদের বলার সুযোগ আছে যে আসলে একজন মানুষ যে সুস্থ হয়ে ওঠার পরে এখন করবে, কারণ সেটা একটা দীর্ঘ সময় সে একটা অসুস্থতার মধ্যে দিয়ে গেছে, একটা রিকভার করতে পারে। তো যে পালমোনারি রিহ্যাবিলিটেশন যেটা করতে পারি আমাদের লাং ফাংশন ইমপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে যে আমরা ব্রিদিং রিট্রেনিং করি এবং আমরা ইনফ্লুয়েন্সের প্রতি ফোকাস করবো। এবং যেহেতু তারা অসুস্থ ছিল দীর্ঘ সময়, সে কারণে তাদের দেখা যাচ্ছে যে তাদের আগে যে কাজটা করতে আগে বিছানা থেকে চট করে উঠে যেতে পারতো, এখন দেখা যাচ্ছে ধীর গতিতে উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ওকে এক্সারসাইজ করার সময় হয়তো দ্রুত একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, ফেটিগ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো মনিটর করা আরো বেশি জরুরি। এবং ব্রিদিং ট্রেনিং আমরা অধিকাংশ মানুষই আছে যে আমরা আসলে সঠিকভাবে দম নিই না, এবং এই সঠিকভাবে দম না নেওয়ার কারণে আমরা শরীরের সব কিছু ফিট থাকার পরে কেমন যেন একটা দুর্বলতা কাজ করে, কিছু সারাদিন পরে একটা টায়ার্ডনেস চলে আসে। এটার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নিঃশ্বাস না নেওয়ার কারণে আমাদের শরীরের যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো যথেষ্ট পরিমাণ অক্সিজেন পাচ্ছে না, এবং অক্সিজেন না পাওয়ার কারণে, অক্সিজেন হচ্ছে আমাদের শরীরের এনার্জি,
এবং এনার্জিটা যথেষ্ট পরিমাণ না যাওয়ার কারণে আমাদের এই দুর্বলতাটা ফেসিভনেসটা চলে আসছে। তো সে কারণে আসলে ব্রিদিং টেকনিকটা এত ইম্পর্টেন্ট। এবং এই ব্রিদিং টেকনিক করার জন্য আমরা কয়েক ধরনের, এটা হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমিটার বলে এটাকে। এটা সম্ভবত বাইরের দোকানে, মেডিকেল দোকানের মতো কিনতে পাওয়া যায় খুব সহজে। তো এই ইনসেন্টিভ স্পাইরোমিটার হচ্ছে আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন হচ্ছে আপনার পালমোনারি যে ফাংশনটা বাড়ানোর জন্য। এটা হচ্ছে একটা ব্রিদিং, ডিপ ব্রিদিং টেকনিক করে। একজন নর্মাল মানুষ সে 1900 থেকে 3300 মিলিলিটার পর্যন্ত সে করতে পারে। তো এটা হচ্ছে আপনার পদ্ধতিটা হচ্ছে আপনি এখানে ঘরে আই লেভেলে ঘরে আপনি এটা বসে করবেন। আমি তো দাঁড়িয়ে আছি, সেজন্য দাঁড়ানো অবস্থাটা দেখাচ্ছি। আপনাদের একজনকে ডাক্তার কিন্তু মেশিনটা যেহেতু আমি একবার ব্যবহার করে ফেলেছি তাই আপনাদের কাউকে দিতে পারছি না, তাই নিজেই করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে বিভিন্ন লেভেল আছে। তো এই লেভেলটা হচ্ছে আপনার হবে, আপনি শুরুতে যখন করছেন নোট ডাউন করবেন যে আপনি কোন লেভেলে ছিলেন বেস লাইনে, এবং আপনার চর্চা করার পরে আপনার টার্গেটটা হবে যে আপনি এই টার্গেটটা বাড়াতে পারছেন কিনা। যে আপনি যে নর্মাল যে লেভেলটা 1900 থেকে যে 3300 আপনি এটা মানে বাড়াতে পারছেন কিনা। কারণ আমার যেহেতু অ্যাজমা আছে, আমার লেভেলটা কিন্তু অনেক কম, তাই আমি ওটার কাছাকাছি যেতে পারবো না। তারপরেও হচ্ছে মুখে দেওয়ার পরে টাইট করে সিল করবো। এটা করার পরে এখান থেকে একটা নব আছে, আস্তে আস্তে উপরে উঠে আমার কাছে 1500 কাছাকাছি গিয়েছিল। তো আমার এখন হবে দিনে এটা হচ্ছে আপনি এখন 10 বার করার পরে আমি একটা কাশি দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি সুস্থ হয় তাহলে আমার কাশি দেওয়ার প্রয়োজন নাই, বাট আমি যদি অসুস্থ ফিল করি এবং অসুস্থ অবস্থায় যদি এটা করি তাহলে আমি কাশি দিয়ে আমার যে পালমোনারি যে সিচুয়েশনগুলো আছে সিচুয়েশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে যে আপনি আপনার যে ইন্সপায়ারেটিভ যে মাসলগুলো আছে ব্রিদিং এর, সেই মাসলগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা শুধু আপনার লাং ফাংশন ইমপ্রুভ করার জন্য, আপনার যদি অ্যাজমা রোগের জন্য না, এটা কিন্তু মনে করেন যে কোনো সার্জারি হওয়ার পরেও কিন্তু এইটাকে খুব ব্যবহার করা হয়। এই জন্যে যে সার্জারির পরে আমাদের যেহেতু শরীরে একটা ব্যথা থাকে, ব্যথার কারণে তখন দেখা যায় যে আমরা নিঃশ্বাসটা জোরে নিঃশ্বাস নিলে ব্যথা বেড়ে যায়, সেজন্য আমরা সঠিকভাবে তখন নিঃশ্বাস আরো কম দিই। তো এই জন্য ওই সময় অ্যাডেলাম্পিসিস বা লাং কোলাপস যাতে না হয়ে যায় বা নিউমোনিয়া যাতে ডেভেলপ না করে, সেসব ক্ষেত্রে কিন্তু ইন্সপায়ারেটরি ইনসেন্টিভ ইন্সপায়ারেটরটা কিন্তু খুব জরুরি কাজ করে। আর দুইটা ব্রিদিং টেকনিক আমরা করবো, যে কেউ একজন ভলেন্টিয়ার হিসেবে আসতে পারেন। তারপরে প্রথমে পার্সলি ব্রিদিংটা করবো। পার্সলি ব্রিদিংটা আপনাকে দেখাই। এটা হচ্ছে আমরা নাক দিয়ে দম দিব এভাবে, ঠোঁটটা ফুলিয়ে দমটা ছাড়বো। তো নাক দিয়ে দম দিব, মুখ দিয়ে দম ছাড়বো। কিন্তু দমটা নেওয়ার সময় আমি 1 2 গুনতে পারি এবং দমটা ছাড়ার সময় 1 2 3 4 গুনতে পারি। কারণ আমরা লক্ষ্য করবো যে দম নেওয়ার থেকে দম ছাড়াটার সময়টা মানে আরো বেশি হচ্ছে। তো আমরা দমটা নিব, একটু ফোর্সফুলি এটা দিব। আপনারা সবাই এটা চেষ্টা করতে পারেন। আমরা সবাই একটু মেরুদণ্ড সোজা করে বসি, হাত আমাদের হাঁটুর উপর দুই পায়ের পাশে রেখে এভাবে করে 10 বার করার পর আমার 1 দফা হবে। এভাবে করে প্রতি ঘন্টায় আমি 3 দফা করে করতে পারি। এরপরে আরেকটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক ব্রিদিং, বা এটা অনেকে সহজ ভাষায় বেলি ব্রিদিংও বলে। বেলি ব্রিদিং কেন বলে আমি একটু, এই এক্সারসাইজটা বসেও করা যায়, শুয়ে করলে আরো ভালো হয়, কিন্তু এটা দাঁড়িয়ে করবেন না। কারণ দাঁড়িয়ে করলে যে সমস্যাটা হয়, এটা আমরা আমাদের পেটটাকে এক্সপ্যান্ড করতে যাচ্ছি, দাঁড়ানো অবস্থায় পেটটাকে এক্সপ্যান্ড করাটা মানে ঠিক সঠিকভাবে হয় না।
তো স্মাইলটা আমি বলবো আপনি এদিকে মাথা দিয়ে শুনে যান, পা হালকা একটু, হাতটা আপনি হালকা একটু বের রাখতে পারেন। আপনি এক হাত পেটের উপর রাখবেন, এক হাত বুকের উপর। বুকের উপর যে হাতটা আমরা দিচ্ছি এটা শুধু আমরা মনিটর করার চেষ্টা করছি, কারণ এটা যেহেতু বেলি ব্রিদিং, আমরা বুকে যে হাতটা আছে এটা শুধু মনিটর করবে যাতে এটা করার সময় আমার বুক যাতে কোনোভাবে না নড়ে। যদি বুক যদি এখানে নড়ে তাহলে বুঝতে পারবো যে আমার এই টেকনিকটা সঠিকভাবে হচ্ছে না। তো এইটা যখন আমরা করব তখন আমি যখন নাক দিয়ে যখন নিঃশ্বাস নিব তখন আমার পেটটা ফুলে উঠবে। আমি যে হাতটা পেটে আছে সেটা হাতটা এভাবে করে সামনের দিকে বেরিয়ে আসবে। আর নিঃশ্বাসটা যখন আমি নাক দিয়ে মুখ দিয়ে ছেড়ে দেবো তখন মুখ দিয়ে ছাড়ার সময় এই পাঁচ মিনিট যেভাবে করেছি একই টেকনিকের মতো আমরা নিঃশ্বাসটা ছাড়বো, তখন আমাদের পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটিটা কোলাপস করবে। সেটা হচ্ছে এভাবে করে আমরা দেখতে পাচ্ছি ওনার পেটটা উঁচু হচ্ছে। করার সময় আপনার চেস্টে কোনো মুভমেন্ট করছেন? চেস্টটা কেন আমরা চাই না চেস্ট মুভ হলে সমস্যা। অধিকাংশ আমরা সবাই কিন্তু নিঃশ্বাস নিয়ে আমাদের কিন্তু বুক এখানে বুক ওঠানোর কারণে সমস্যা হচ্ছে। ডায়াফ্রাম যে ব্রিদিং এর যে মেজর যে মাসলটা ডায়াফ্রাম সেটা হচ্ছে এভাবে ডোম আকারে এখানে আছে। মুভ হওয়ার কথা ডায়াফ্রামটা আপওয়ার্ড, কিন্তু আমরা যখন চেস্ট মুভ হচ্ছে তখন আমি অ্যাক্সেসরি মাসলগুলো ব্যবহার করছি নিঃশ্বাস নেওয়ার জন্য। যেটা আসল কাজ করার কথা সেটা এই কারণে আমাদের ব্রিদিংটা সাফিসিয়েন্ট হচ্ছে। যেভাবে করে 10 বার করলে এক দফা হচ্ছে, প্রতি ঘন্টায় আমরা এই দুটো ব্রিদিং টেকনিক, সময় কিন্তু বেশি লাগে, এটা করতে আপনার 5 মিনিটও লাগে, কিন্তু এটা করার ফলে কিন্তু আপনার শরীরে কিন্তু অনেক এনার্জি বেড়ে যাবে এবং এনার্জি বাড়বে এবং একই সময় আপনার কিন্তু ওই যে ওয়ার্কিং অ্যাবিলিটিটাও বেড়ে যাচ্ছে। যে আপনি আগে যে কাজটা করতে দেখা যেত যে আপনি খুব সহজে টায়ার্ড হয়ে যাচ্ছেন, এখন আপনি আরো কর্মবৃদ্ধিটা বাড়াতে পারছেন কারণ আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যাচ্ছে। কারণ আসলে অক্সিজেন এমন একটা জিনিস আমাদের আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সমস্যা কি আমরা ফ্রি জিনিস খেতে চাই না। কিন্তু টাকা দিয়ে যখন অক্সিজেন খেতে হয় হসপিটালে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ফ্রি যে জিনিসটা আমাদের এয়ারে সবসময় ছিল, আমরা কিন্তু তখন সহজভাবে আমরা সঠিকভাবে সেই ব্রিদিং টেকনিকগুলো করি। আমাদের উসমানের একটা ধন্যবাদ জানাই।